বিকেল ৩:১৭ শহরের সবচেয়ে ব্যস্ততম সময়। স্কুল ছুটির ভিড়, অফিস ফেরা মানুষের তাড়া, আর ঠিক তখনই নগরীর কেন্দ্রে অবস্থিত সিটি ইউনিয়ন ব্যাংকের গেটের সামনে থামে একটি কালো রঙের হাইয়েস। গাড়ি থেকে নামে ৫ জন পুরুষ। প্রত্যেকের গায়ে কালো চামড়ার জ্যাকেট, মুখে একেবারে গাঢ় কালো মাস্ক। অস্ত্র উঁচিয়ে তারা সোজা ঢুকে পড়ে ব্যাংকে। গুলি হয়নি, কিন্তু যে কণ্ঠে একজন বলেছিল, এইটা একটা ঘোষণা, সেই কণ্ঠের নিচে লুকিয়েছিল এমন কিছু যা অনেক বছর ধরে শহর ভুলতে পারবে না। কেউ চিৎকার করেনি, যেন ব্যাংকের ভেতরে সময় থমকে গেছিল। লোকজন নিজেদের ব্যাগ, মোবাইল সব মেঝেতে রেখে একপাশে দাঁড়িয়ে গিয়েছিল। নিরাপত্তারক্ষীদের কেউ রুখে দাঁড়ানোর সুযোগ পায়নি, কারণ তাদের আগেই মাথায় ঠেকানো হয় সাইলেন্সার লাগানো পিস্তল। তারা সব কিছু করেছিল অত্যন্ত নিখুঁতভাবে। ব্যাংকের সিসিটিভি অ্যান্টেনা ৩ মিনিটের মধ্যে বিচ্ছিন্ন। ক্যাশ কাউন্টার থেকে সরাসরি ভল্টে যাওয়া। আধা ঘণ্টার ভিতর সব অর্থ, স্বর্ণালঙ্কার, নিরাপত্তা বন্ড ছিনিয়ে নেয়া। প্রত্যেকটি ডাকাত যেন নির্দিষ্ট কাজ জানত। একজন ভল্ট সামলাচ্ছে, একজন লোকজনকে চোখে নজর রাখছে, দুজন পাহারা দিচ্ছে দরজা, একজন বারবার বলছে সময় শেষ হয়ে যাচ্ছে। তারা কোনো কিছু ঠাকেনি। ঠিক এইটুকু সময় তারা চেয়েছিল, ২০ মিনিট। ২০ মিনিটের মাথায় তারা গাড়িতে উঠে যায়, কিন্তু যাবার আগে একজন ক্যামেরার দিকে ঘাড় ঘুরিয়ে তাকায়। কালো মাস্কের আড়ালে শুধু চোখ দুটো দেখা যায়, আর কণ্ঠটা যেন হিমশীতল। বলে, আজ আমরা পরিচয় দিলাম, এখন দেখো শহর কার। ব্যাংক থেকে পালানোর সময় তারা ব্যাংকের বাইরে বিক্ষিপ্তভাবে রেখে দেয় ছোট ছোট ফ্লায়ার। তাতে লেখা ছিল, তোমরা আইন বিশ্বাস করো, আমরা নিয়ম তৈরি করি। পুরো ঘটনাটি যেন ধাক্কা দিল শহরের ভিতরকার ঘুমিয়ে থাকা এক আতঙ্ককে। এই প্রথম দিনের আলোয় হাজারো মানুষের সামনে পুলিশ স্টেশনের ৩০০ মিটারের ভিতরে কেউ এমন স্পষ্ট বার্তা দিয়ে ডাকাতি করল, এবং তারা সফল হল। পুলিশ প্রথমে ভেবেছিল এটা কোনো পাগলের কাজ, কিন্তু তদন্তে গিয়ে তারা দেখে ওরা পাগল না, ওরা প্রস্তুত। গাড়ির নম্বর নকল, ব্যাংকের রাউটার আগে থেকেই হ্যাক করা, ইউনিফর্ম নেই, সরাসরি সন্ত্রাসী স্টাইল। অথচ কেউ একটাও গুলি চালায়নি, ভয়ই ছিল তাদের অস্ত্র। তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। এই কাজটির পেছনে রয়েছে শহরের এক প্রাক্তন পুলিশ অফিসার, নাম রেজওয়ানুর রহমান। বরখাস্ত হওয়া অফিসার, যিনি ঘুষ কেলেঙ্কারির মামলায় ১ বছর আগে পুলিশ থেকে বেরিয়ে যান। এরপর থেকে তার কোনো খোঁজ নেই। অথচ পুলিশ ফাইল ঘাঁটতে গিয়ে তারা খুঁজে পায় রেজওয়ানের বিরুদ্ধে একাধিক অভ্যন্তরীণ অভিযোগ ছিল, বিশেষ করে অস্ত্র পাচার, ড্রাগ সিন্ডিকেট ও পুলিশ বাহিনীর তথ্য ফাঁসের মতো গুরুতর অপরাধ। তবে রেজওয়ান যখন চাকরি হারায়, তখনই শেষ হয়নি কিছু, বরং শুরু হয়েছিল তার নতুন জীবন। এক সন্ত্রাসী রাজনীতির, এক পিশাচসম অভিলাষের, এক বিকৃত ক্ষমতার খেলার। তিনি চেয়েছিলেন শহরের একছত্র নিয়ন্ত্রণ, এবং সেটা তিনি শুরু করলেন এই ব্যাংক ডাকাতির মাধ্যমে। এটা ছিল তার আত্মপ্রকাশ। পরের দিন সকালেই পুরো শহরে এই খবর ভাইরাল। প্রতিটি নিউজ চ্যানেল, সোশ্যাল মিডিয়া, টেলিভিশনে ঘুরে ঘুরে দেখাচ্ছে কালো মাস্ক পরা ডাকাতদের ক্যামেরায় ধরা দৃশ্য, সেই ভয়াবহ কণ্ঠস্বর, শহর কার, এখন দেখো। সরকার প্রেস কনফারেন্স ডাকে। হোম মিনিস্টার বলেন, এটা শুধু ডাকাতি নয়, এটা রাষ্ট্রীয় নিরাপত্তার ওপর আক্রমণ। এই অবস্থায় দায়িত্ব নেয় স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ, কিন্তু সমস্যা একটাই, তাদের হাতে কোনো প্রমাণ নেই। ৬টি গার্ডের বয়ান মেলে না, কেউ মুখ খুলছে না, কেউ জানে না ডাকাতদের চেহারা, গাড়ির মুখ ঘুরিয়ে তারা গলির গলি দিয়ে উধাও। তবে শহরের গোপন অলিগলিতে তখন ভিন্ন কিছু ঘটছে। একে একে কয়েকজন কুখ্যাত গ্যাং লিডার শহর ছেড়ে চলে যাচ্ছে। নতুন এক নামে ভয় ছড়াতে শুরু করে রেজওয়ানের ছায়া, কালো মাস্ক। তারা শহরের বিভিন্ন চক্রে ঢুকে পড়ে, টাকা ছড়িয়ে দেয়, কেউ প্রতিবাদ করে না, শুধু চোখ নিচু করে নেয়। শহরের কেউ জানে না এই কালো মাস্কেরা কারা, কিন্তু সবাই জানে ওরা কার হয়ে কাজ করে। পুলিশ যখন তদন্তে ব্যর্থ, ঠিক তখনই ঘটতে থাকে একের পর এক খুন। প্রথম খুন হয় ব্যাংকের সেই ম্যানেজার, যিনি ব্যাংকের সিকিউরিটি কোড পাল্টাতে দেরি করেছিলেন। তার গলায় লেখা কাটা দাগ, সময় মানো। এরপর এক সাংবাদিক, যিনি ফাঁস করেছিলেন ফ্লায়ারগুলোর ছবি, মিলল তার শরীর এক কুঁয়োর ভিতর, চোখ উপড়ে ফেলা। এই সব খুনগুলোর মধ্যে একটা মিল ছিল, প্রতিটা খুন করা হয়েছে অত্যন্ত নিখুঁতভাবে। কোনো ফিঙ্গারপ্রিন্ট নেই, কোনো সাক্ষী নেই, শুধু খুনের পাশে একটা ছোট্ট নোট, যেখানে লেখা, আমরা নতুন নিয়মের রচয়িতা।
এই 12 দিনেই শহর বুঝে গেল ওরা এসেছে নিজেদের পরিচয় দিতেই। ডাকাতি তাদের ঘোষণা, এখন শুরু হবে দখল। ব্যাংক ডাকাতির ১৩ দিন পর শহরের চারদিক থমথমে, প্রতিটি থানায় রাতভর টহল। সন্দেহভাজন কাউকে দেখলেই ধরে ফেলা হচ্ছে, কিন্তু সবই নিরর্থক। কোনো ফাঁক নেই, কোনো প্রমাণ নেই। যে দলটা ডাকাতি করেছিল তারা যেন অদৃশ্য। পুলিশ ডিপার্টমেন্টের ভেতরেও চাপ বাড়ছে। মিডিয়া, রাজনীতিক, জনগণ সবাই পুলিশের দিকে আঙুল তুলছে। সেই সময় সিটি ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান শাহেদ মির্জা এক ডিনার মিটিংয়ে এক বাক্যে বলেন, আমরা জানি কে করছে, কিন্তু সে জানে কিভাবে প্রমাণ মুছে ফেলতে হয়। বাক্যটা শুনে বোঝা গেল কারোর নাম তারা জানে, কিন্তু কিছু করতে পারছে না। এদিকে রেজওয়ান এখন আর শুধু প্রাক্তন পুলিশ অফিসার নয়, সে হয়ে উঠেছে ছায়ার শাসক। শহরের ড্রাগ সিন্ডিকেট, অস্ত্র পাচার, বৈধ অবৈধ অর্থ সব এখন তার নিয়ন্ত্রণে। কিন্তু সে সরাসরি কারোর সঙ্গে কথা বলে না, তাকে কেউ দেখে না। তার নির্দেশ আসে লোক মারফত, আর নামে সে পরিচিত হয় মিস্টার ব্ল্যাক। তার গায়ে এখন সবসময় কালো চামড়ার জ্যাকেট, মাস্ক পরে থাকে এমন নয়, কারণ তাকে কেউ দেখেই না। তার জন্য কাজ করে ছায়ার লোকজন। তারা এত নিখুঁতভাবে ছদ্মবেশে থাকে যে একজন স্কুল শিক্ষক, একজন ট্যাক্সি ড্রাইভার কিংবা একজন ক্লিনার, কেউ একজন তার হয়ে তথ্য দিচ্ছে বা খুন করছে এমনটা বোঝা যায় না। রেজওয়ান জানে তার সবচেয়ে বড় শত্রু হচ্ছে তার নিজের লোকজন, কারণ তার অপরাধ সংগঠনের প্রত্যেকটি ধাপে কেউ না কেউ জানে আসল প্ল্যান, জানে কোথায় কি লুকিয়ে আছে। তাই সে শুরু করে এক এক করে নিজের ঘনিষ্ঠ সদস্যদের খুন করা। প্রথম খুনটা ছিল হাসান নামে এক যুবক, যিনি ব্যাংক ডাকাতির সময় ভল্ট খুলেছিল। হাসান বন্ধুদের মাঝে কথা বলে ফেলেছিল একবার মত্তপ অবস্থায়, আমি সেই ভল্ট ছুঁয়েছিলাম, আমিই টাকা বের করেছি। এরপর তার দেহ পাওয়া যায় এক নির্মাণাধীন ফ্লাইওভারের নিচে, চোখ কাটা, জিহ্বা ছেঁড়া, আর বুকে লেখা ছিল একটা চিরকুটে, আমার মুখ খোলা উচিত হয়নি। দ্বিতীয় খুন হয় রুবেল, যিনি গাড়ির ড্রাইভার ছিলেন। তিনি গত কয়েকদিন ধরে খোঁজেছিলেন নতুন পরিচয়পত্র, যাতে দেশের বাইরে পালাতে পারেন। কিন্তু তার আগেই তাকে পাওয়া যায় তার নিজের গ্যারেজে, গাড়ির বুটে গুড়িয়ে দেওয়া অবস্থা। এই খুনগুলো ঘিরে শহরে আবার ভয় ছড়ায়। মিডিয়াতে বলা হয় ডাকাতির পর একে একে সব সাক্ষী মারা যাচ্ছে, এটা কাকতালীয় নয়। কিন্তু পুলিশের মুখে তালা, কারণ তারা জানে এই খুনের পিছনে এমন একজন আছে যাকে তারা চেনে, এক সময় যিনি তাদেরই সহকর্মী ছিলেন। একদিন রাত 2:34 শহরের মাঝখানে অবস্থিত একটি পুরনো সিনেমা হলে আগুন লাগে। দমকল কর্মীরা এসে আগুন নিভায়। পরে ভিতরে পাওয়া যায় একটা লাশ, সম্পূর্ণ পুড়ে যাওয়া, কিন্তু গলার চেন দেখে শনাক্ত করা হয় সে হচ্ছে কামাল, ডাকাত দলের প্রযুক্তি বিশেষজ্ঞ। তিনি হ্যাক করেছিল ব্যাংকের ক্যামেরা। তারও মৃত্যু রহস্যে ঘেরা। সব খুন যেন কোনো না কোনোভাবে সংযুক্ত। প্রতিটা লাশের আশেপাশে কিছু না কিছু বার্তা থাকে, আর সেই বার্তাগুলো কখনো আগুন, কখনো রক্ত, কখনো কাটা অঙ্গের মাধ্যমে লেখা। রেজওয়ান জানে খেলা এখনই জমেছে। সে মনে করে ভয় যখন অস্ত্র হয়, খুন তখন নিয়ম। সে রাতভর শহরের ছাদে ছাদে হেঁটে বেড়ায়, মুখে মাস্ক, হাতে বাইনোকুলার। সে দেখে কার ঘরে আলো জ্বলে, কারা কারা সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছে, যেন তার শিকার কে হবে আগে থেকেই জানে। কিন্তু তখনও পুলিশ তার নাগাল পায় না, কারণ সে চতুর। একদিন সে জেনে যায় পুলিশের এক কর্মকর্তা তার নামে তদন্ত চালাচ্ছে। তখন রেজওয়ান একটি জাল তথ্য তৈরি করে। সেই পুলিশ কর্মকর্তার বাড়িতে রেখে আসে কিছু ড্রাগস, অবৈধ অর্থ আর একটি চিরকুট, শহর কার। পরে সেসব প্রমাণে সেই অফিসারই চাকরি হারান। রেজওয়ানের তৈরি সাম্রাজ্য এখন অদৃশ্য, কিন্তু ভয়াবহ। তবে সেই ভয়াবহ নৈশব্দ ভাঙে তখন, যখন এক রাতে রেজওয়ানের নিজের এক বিশ্বস্ত সহযোগী আলগির, যিনি তার পক্ষে অনেক খুন করেছিলেন, এক ভয়ানক ভুল করে বসে। সে একজন নির্দোষ ব্যক্তিকে খুন করে ফেলে। আর সেই মৃতদেহ যখন খোলা জায়গায় পড়ে থাকে, পুলিশ সেখানে পায় একটি চমকপ্রদ বস্তু, একটি ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ। এই ইউএসবিতে থাকে একটি রেকর্ডিং, ভয়েস, ছবি, কিছু কোডেড বার্তা। এতদিনে প্রথমবার পুলিশ হাতে পায় একটি প্রমাণ। একজন নতুন অফিসার, সিআইটির অফিসার ফারিয়া ইসলাম, যিনি কেবলমাত্র ছায়া অপরাধ তদন্ত করেন, তিনি দায়িত্ব পান এই কেসের। এই ঘটনার পরে শহর জেনে গেল মিস্টার ব্ল্যাক হয়তো ধরা পড়বে।